আমি তোমাদেরকে বলেছিলাম যে বায়োলজিতে তোমাকে একটাও প্রবলেমের সম্মুখীনই হতে হবে না। তোমরা অনেকে বলেছিলে স্যার ক্লাস 9টা আমরা ভুলে গেছি। একদম তারপরে আমি বলেছিলাম যে তোমাদের 9 বলো 10 বলো যে বেসিকগুলো তোমাদের 11-এ লাগবে সেগুলো পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। তারই আজকে ফার্স্ট ক্লাস। আমাদের প্রথম যে চ্যাপ্টার 11-এর দ্য লিভিং ওয়ার্ল্ড, দ্য লিভিং ওয়ার্ল্ড বা যে জীব জগৎ যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারে যা যা বেসিক লাগবে তা তা সমস্ত কিছু ডিটেলসে একদম তুমি এই ক্লাসে পেয়ে যাবে। তুমি যদি এই ক্লাসটা দেখো তারপরে যদি এই চ্যাপ্টারটা পড়তে চাও আমি বলছি তোমার 50%-এর ওপরে অটোমেটিক কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। চলো একদম সবার প্রথমে দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য লিভিং ওয়ার্ল্ড মানে কি স্যার? জীব জগৎ। স্যার সবার প্রথম যে কনসেপ্টটা এখানে রয়েছে সেটা হচ্ছে জীব কাকে বলে। এই জীব কাকে বলে এই কনসেপ্ট আমরা কোথায় পাবো স্যার? ক্লাস 9-এ। ক্লাস 9-এ আমরা পড়ে এসেছি জীব কাকে বলে স্যার, জীবের বৈশিষ্ট্যটা কি। আচ্ছা স্যার সেখানে আমরা কি পড়েছিলাম ভুলে গেছি, চিন্তা নেই আমি আছি। প্রথম বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম স্যার জীব হতে গেলে তুমি ভাবো একদম ভাবো যে তুমি একজন জীব। তোমাকে আমি কি দেখে বুঝবো যে তুমি জীব? স্যার আমাকে দেখে বুঝতে পারবেন স্যার আমি নড়াচড়া করছি, হ্যাঁ বুঝতে পারলাম। স্যার আমাকে দেখে বুঝতে পারবেন স্যার আমি বড় হচ্ছি, আমার বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে লিখে ফেলো তোমার বৃদ্ধি হচ্ছে। তার মানে স্যার বৃদ্ধি হচ্ছে সেটা একটা জীবের ক্যারেক্টার। হ্যাঁ স্যার বৃদ্ধি হচ্ছে আমার। আচ্ছা এই যে বৃদ্ধি, এবার তো একটু ডিটেলসে পড়তে হবে। আমরা একদম বেসিক থেকে একটু হাই লেভেলে উঠবো, তারপরে যখন আমরা ক্লাসে পড়বো ক্লাস 11-এর যখন এই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা একদম ডিপে ঢুকে যাব। ঠিক আছে, তার মানে আমরা পুরো বেসিক আমি একদম ভাবতে চাই না তুমি ক্লাস 9-এ পড়েছো কিনা পড়োনি। ঠিক আছে, তোমাকে একদম বেসিক টু হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব কৃষ্ণেন্দু স্যারের। একদম তোমাকে চিন্তা করতে হবে না, আমি বলছি তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে এসো বৃদ্ধি। এই বৃদ্ধি স্যার বৃদ্ধি মানে বড় হওয়া। আচ্ছা এই বৃদ্ধি জানো তো দু প্রকারের হয়, বৃদ্ধি দু প্রকারের হয়। এক নম্বর বৃদ্ধি দু প্রকারের হচ্ছে স্যার। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। ধরো ধরো স্যার একটা ব্যাকটেরিয়া ছিল, সেই ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে 10টা ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হলো। ঠিক আছে, 10টা ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হলো, এটা এক ধরনের বৃদ্ধি। স্যার আরেক ধরনের বৃদ্ধি স্যার আমাদের হয়, কি ধরনের বৃদ্ধি স্যার? আরেক ধরনের বৃদ্ধি আমাদের হয় সেটা হচ্ছে স্যার আমাদের আকার বৃদ্ধি। স্যার সংখ্যা বৃদ্ধি আমাদের হয় না? হ্যাঁ হয়, আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি হয়, একদম এটা হচ্ছে বৃদ্ধি। আচ্ছা স্যার আমরা ছোটবেলায় পড়েছিলাম স্যার বিপাক। স্যার কিছু জানি না বিপাক সম্বন্ধে। তুমি কি কিছু জানো না বিপাক সম্বন্ধে? কোনো ব্যাপার নেই, বিপাক হচ্ছে আমাদের শরীরে স্যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিপাক। স্যার বিপাক বৈশিষ্ট্য কেন এখানে বলছি আমি বলবো। দেখো বিপাক হচ্ছে জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য। স্যার বিপাকটা কি? আমাদের দেখো আমরা খাচ্ছি, আমরা কি করছি? ভাত মাংস ডাল অমুক তুসুক ঘ্যাক প্রচুর খাচ্ছি। খাওয়ার পরে স্যার কোথায় যাচ্ছে? স্যার খাচ্ছি বলে আমরা বড় হচ্ছি, জানি তো এটা আমরা। স্যার খাচ্ছি বলে আমরা বড় হচ্ছি, তার মানে স্যার খাওয়ার ফলে পুষ্টির ফলে আমাদের ওয়েট বাড়ছে। হ্যাঁ স্যার এটা তো জানি। তার মানে তার মানে আমরা যখন খেলাম আমাদের দেহে কিছু বিক্রিয়া ঘটছে, জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার ফলে আমাদের পুষ্টি হচ্ছে এবং আমাদের বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই আমাদের দেহে টোটাল যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো তাদেরকে একসাথে বলা হয় বিপাক। তার মানে আমাদের দেহের সমস্ত যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, জৈব রাসায়নিক বিক্রিয়া যেগুলো হচ্ছে তাদেরকে আমরা বলবো কি? বলবো বিপাক। তাকে আমরা বলবো বিপাক। আচ্ছা স্যার আমরা খাচ্ছি, আমরা বড় হচ্ছি, আমাদের ওয়েট বাড়ছে, এটা হচ্ছে উপচিতি বিপাক। এই বিপাক দু প্রকারের, একটা হচ্ছে উপচিতি আর আরেকটা হচ্ছে স্যার অপচিতি। স্যার অপচিতিটা কি বলে দিন? বলছি একদম চিন্তা করবে না। উপচিতি মানে স্যার পুষ্টিতে আমাদের দইয়ের ওয়েট বাড়ছে, কিন্তু কিন্তু স্যার যদি আমি বলি স্যার রেচনের মাধ্যমে কি হচ্ছে? আমাদের দেহ থেকে আমাদের যে দূষিত পদার্থগুলো দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে স্যার? আমাদের দেহের ওয়েট কমছে। আরে বাবু আমি ধরো শুশু পাচ্ছে আমাকে জোর শুশু পাচ্ছে, আমি তখন ওয়েট হয়ে গেলাম।
আবার শুশু করার পরে আমি আবার ওয়েট হচ্ছি, তার মানে স্যার কি হচ্ছে, ওভারঅল আমার দেহের ওয়েট কমছে। এটা যা সেটা উদাহরণের মতো বললাম। তার মানে এই যে শুশুটা তৈরি হচ্ছে যে প্রক্রিয়ায় রেচন, সেটা কি একটা অপচিতি বিক্রিয়া, মানে কি স্যার আমাদের দেহের ওয়েটকে কমিয়ে দিচ্ছে। তাহলে উপচিতি বিক্রিয়া কি করে না দেহের ওয়েটকে বাড়ায়, অপচিতি বিক্রিয়া কি করে দেহের ওয়েটকে কমায়। আচ্ছা তাহলে তোমাকে আমি যদি বলি আচ্ছা বাবু তখন তোমার বৃদ্ধি কখন হবে, তুমি বলবে আচ্ছা স্যার আমার বৃদ্ধি তখনই হবে যখন স্যার যখন আমাদের দেহের উপচিতি বেশি হবে অপচিতির থেকে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা জীবের দুটো মহান মহান বৈশিষ্ট্য পেয়েছি। 3 নম্বর বৈশিষ্ট্য স্যার আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা জীব হতে গেলে অবশ্যই কি লাগবে, একটা জীব মানে আমরা জানি কি একটা জীব হতে গেলে অবশ্যই তার দেহে সেল থাকবে। হ্যাঁ, সেলের মধ্যে কি থাকবে স্যার, সেলের মধ্যে থাকবে নিউক্লিয়াস। হ্যাঁ, তার মানে স্যার এখানে কি থাকবে স্যার সাইটোপ্লাজম থাকবে। আর নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে নিয়ে কি তৈরি হয় স্যার, প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম একটা জীবের মধ্যে থাকতে হবে হবে হবে, একদম হবেই হবে। ঠিক আছে, এই প্রোটোপ্লাজমীয় সংগঠন হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পারলে? এই দেখো একটা কোষ দেখবে কখনো কখনো জীব হয় এক কোষী, পড়াছিলে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে স্যার জীব এক কোষী হয়, আবার অনেক সময় বহুকোষী হয়, যেমন আমরা বহুকোষী জীব। এক কোষী জীব কারা, ব্যাকটেরিয়া। ঠিক আছে, এক কোষী থেকে বহুকোষী হয়। আচ্ছা আমাদের দেহে কি হয় স্যার, একটা কোষ, দুটো কোষ, তিনটা কোষ, অনেকগুলো কোষ নিয়ে কি তৈরি হচ্ছে, কলা। অনেকগুলো কলা নিয়ে কি তৈরি হচ্ছে স্যার, কোষ, কলা, তারপরে অঙ্গ হয়, তারপরে হয় তন্ত্র, তারপরে হয় জীবদেহ। ঠিক আছে, তার মানে ওভারঅল আমাদের দেহে প্রোটোপ্লাজম একটা মেইন উপাদান, তাই তো? প্রোটোপ্লাজম আমাদেরকে থাকতেই হবে, তবেই তোমাকে আমি জীব বলে ডাকবো। ঠিক আছে, 4 নম্বরে স্যার কি বলবো, কি বলবো স্যার 4 নম্বরে আমি বলবো জীবের একটা বৈশিষ্ট্য হচ্ছে জীব জীব উত্তেজনায় সাড়া দেয়, উত্তেজনায় সাড়া দেয়। স্যার উত্তেজনায় ছাড়া দেওয়া কি, তোমাকে যদি আমি সুরসুরি দেই তুমি কি করবে, এরকম করবে, ইয়েস অর নো করবে তো? হ্যাঁ, ধরো ধরো তুমি ঘুমিয়ে গেছো, তোমার নাকে একটা এরকম সরু 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 একটা কাগজের করলাম লম্বা মতো লাঠি, নাকের ভিতরে ঢুকিয়ে হ্যাঁ করবে। ঠিক আছে, মানে তুমি কি করছো, একটা উদ্দীপকের প্রভাবে সাড়া দিচ্ছ, তাই না? তুমি উদ্দীপকের প্রভাবে সাড়া দিচ্ছ, এটাই হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। স্যার এই যে উত্তেজনায় আমরা সাড়া দেই দুভাবে দেই, একটা একটা হচ্ছে আমরা চলন করি, একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে গমন। সে চলন কি, কোনো এক জায়গায় থেকে আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাড়াচাড়া করি, আমি যদি ডিস্কো ড্যান্সার করি, আমি যদি নাচি, সেটা হচ্ছে চলন। আর যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে না দাঁড়িয়ে থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তাকে আমরা কি বলবো স্যার, গমন। ঠিক আছে, এই উত্তেজনায় সাড়া যে আমরা দেই দুভাবে দেই, একটা হচ্ছে চলনের মাধ্যমে, একটা হচ্ছে গমনের মাধ্যমে। স্যার আমাকে ধরুন কেউ এসে দুম করে মেরে দিল, আমি দুটো গালি বকে দিলাম, দুটো গালি দিয়ে দিলাম, তাহলে সেখানে কি করে স্যার চলন গমন হচ্ছে, তোমার জিভটা নড়ছে না? হ্যাঁ স্যার জিভটা নড়ছে, এইভাবেই তুমি উত্তেজনায় সাড়া দিয়েছো। বুঝতে পারলে? তাহলে উদ্দীপকের প্রভাবে এই যে সাড়া দেওয়ার ক্ষমতা তোমরা পড়েছিলে, মনে আছে, যাকে আমরা বলে থাকি উত্তেজিতা, মনে পড়েছে, বা সংবেদনশীলতা। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট স্যার আরেকটি বৈশিষ্ট্য আছে, আর কি বৈশিষ্ট্য আছে স্যার, জীব মাত্রে বৃদ্ধি হবে, জীব মাত্রে বিপাক হবে, জীব মাত্রে প্রোটোপ্লাজমের সংগঠন হবে, স্যার উত্তেজনায় সাড়া দেবে। স্যার হ্যাঁ, জীব মানে তো জননও হবে। হ্যাঁ দেখো, তুমি যদি বলো যে আমি জনন করব না, তুমি যদি বলো যে স্যার আমি জনন করব না, তুমি নাও করতে পারো, কিন্তু যদি পুরো একটা প্রজাতি ধরো সব মানুষ বললো যে আমরা জনন করব না, সেক্ষেত্রে মানুষ প্রজাতিটাই আর থাকবে না। ঠিক আছে, সেক্ষেত্রে মানুষ প্রজাতিটাই আর থাকবে না। ওকে, তাহলে জননও একটা জীবের বৈশিষ্ট্য, জননও একটা জীবের বৈশিষ্ট্য। জনন মানে কি স্যার, কোনো একটা জীব তার কোনো একটা জীব তার সমান আকৃতি এবং সত্তা বিশিষ্ট নতুন অপত্য উৎপন্ন করে। ঠিক আছে, কোনো একটা জীব তার সমান আকৃতি এবং সত্তা বিশিষ্ট
নতুন জীব উৎপন্ন করে, বুঝতে পারলে, নতুন অপত্য উৎপন্ন করে। ঠিক আছে, এদের দুজনের ধরো বিয়ে হলো উৎপন্ন হলো একজন। ঠিক আছে, এটাই হচ্ছে কি স্যার জনন। এবং লাস্ট আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে জীবন চক্র। স্যার জীবন চক্রটা কি স্যার? কিছুই নয়, জীবন চক্র মানে একটা চক্রাকার গতিতে চলে। ধরো বীজ আম খেলে, আমের বীজ ফেললে, বীজ থেকে কি হলো স্যার? বীজ থেকে হলো চারা গাছ, চারা গাছের কি হলো? চারা গাছ হলো বড় গাছ হলো, চারা গাছের বৃদ্ধি হলো এবং পরিণত গাছে পরিণত হলো। পরিণত গাছ কি হলো স্যার? ফল তৈরি হলো। সেই ফলের মধ্যে কি আছে স্যার? বীজ আছে, বীজ থেকে আবার চারা গাছ। এই কন্টিনিউ যে প্রসেস, একে বলা হয় জীবন চক্র। এই হচ্ছে আমাদের জীব হওয়ার, আমাদের যে জীব, আমরা যে জীব তার বৈশিষ্ট্য। ঠিক আছে, জীবের স্যার কি কি বৈশিষ্ট্য লাগবে? এক হচ্ছে বৃদ্ধি, দুই হচ্ছে বিপাক, তিন হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমীয় সংগঠন, চার হচ্ছে উত্তেজনায় সাড়া দিতে হবে এবং জননের অংশগ্রহণ করতে হবে এবং জীবন চক্রে যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জীবের মোটামুটি বৈশিষ্ট্য, যেগুলো আশা করছি তুমি আর ভুলবে না। এগুলো হচ্ছে আমাদের নর্মাল বেসিক, যেগুলো আমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম। ওকে, চলো নেক্সট আমরা কি পড়বো স্যার? বায়োডাইভার্সিটি। দেখো, এই যে জীব আমরা পড়লাম, জীবের সংখ্যা কত বলো তো? পৃথিবীতে জীবের সংখ্যা কত স্যার? 7 মিলিয়ন। স্যার এই যে জীবের সংখ্যা 7 মিলিয়ন, কিন্তু আবিষ্কার হয়েছে মাত্র 1.7 থেকে 1.8 মিলিয়ন। এখনো বেশিরভাগ জীব আবিষ্কারই হয়নি, বুঝতে পারলে? আনুমানিক ধরা হয় যে 7 মিলিয়ন জীব রয়েছে, যার মধ্যে 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব আবিষ্কার হয়েছে। ওকে, আচ্ছা, এত যে পার্থক্য, তুমি যদি ঘর থেকে বেরাও, তুমি দেখতে পাবে কুকুর ডাকছে, কুকুর ধরো তোমাকে ছুটাচ্ছে, কুকুর ছুটাচ্ছে, ওপাশ থেকে গরু তেড়ে আসছে, ঠিক আছে, ওপাশ থেকে ছাগল ম্যাঁ করছে, ওপাশে মুরগি কক কক করছে, কত একসাথে জীব। এই যে জীবের পার্থক্য, এটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়ো মানে জীব, ডাইভার্সিটি মানে পার্থক্য, মানে জীবের যে এত প্রকারভেদ, এটাই হচ্ছে বায়োডাইভার্সিটি। ওকে, এটাই হচ্ছে বায়োডাইভার্সিটি। আচ্ছা, এই বায়োডাইভার্সিটি ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলেন, এটা খুব পরে পরীক্ষায়, খুব পরে ক্লাস 9-এও পড়তো, ক্লাস 11-এও পড়ে, কে ফার্স্ট আবিষ্কার করেছিলেন? এই কথাটা ফার্স্ট কে বলেছিলেন? ডব্লিউ.জি. রোজেন। ডব্লিউ.জি. রোজেন ফার্স্ট এই বায়োডাইভার্সিটি কথাটা ইউজ করেছিলেন। ঠিক আছে স্যার, এই বায়োডাইভার্সিটি স্যার এর ফলে কি কি লাভ হয় পড়েছিলে ক্লাস 10-এ? এটা আমাদের ক্লাস 10-এর পড়া। বায়োডাইভার্সিটির ফলে কি কি লাভ হয় স্যার? এই বায়োডাইভার্সিটি আমাদের কি কি হেল্প করে? প্রথমত স্যার আমাদের খাদ্য উৎপন্ন করে, খাদ্য উৎপাদন। দুই, প্রথমত খাদ্য উৎপাদন। 2 নম্বর স্যার, খাদ্য উৎপাদন মানে কি? এত ধরনের বায়োডাইভার্সিটি আছে বলে, ধরো তুমি ভাত খাবে, ভাত খাওয়ার জন্য ধান গাছ দরকার। স্যার আমি রুটি খাবো, ভাত খাই না, রুটি খাওয়ার জন্য গম গাছ দরকার। স্যার আমি রুটিও খাবো না, ভাতও খাবো না, কি খাবো স্যার? তুমি ধরো মাকে গিয়ে বলে, মা আমি রুটি খাবো না আজকে, ভাত খাবো না আজকে, তাহলে কি খাবি? সে ডিম ভাজা খেলে। ডিম ভেজে যখন খাচ্ছ, তোমার কি দরকার স্যার? মুরগি দরকার, নাহলে তুমি ডিম পাবে কোথায়? হাঁস দরকার, নাহলে ডিম পাবে কোথায়? স্যার আমি একটু মাংস খাবো, তার জন্য কি দরকার স্যার? মুরগি দরকার, তার জন্য কি দরকার স্যার? ছাগল দরকার। ঠিক আছে, মানে এত ধরনের জীব আছে বলেই তুমি এই খাদ্যের যে ভান্ডার সেটা পরিপূর্ণ হয়েছে। আর নেক্সট তোমরা পড়েছিলে ক্লাস 10-এ, খুব ভালো করে জানো, ড্রাগ ও ঔষধ প্রস্তুতি। ড্রাগ এবং ঔষধ, আমাদের বেশিরভাগ ওষুধই কোথা থেকে পাওয়া যায়? উদ্ভিদ থেকে। বেশিরভাগ ঔষধই কোথায় থেকে পাওয়া যায় স্যার? উদ্ভিদ থেকে। ঠিক আছে, তোমরা এটা অলরেডি এগুলো সব ট্রেনে পড়েছো। ঠিক আছে, প্রচুর প্রাণী থেকেও, যেমন সাপের বিষ থেকে কি পাওয়া যায়? আমাদের অ্যান্টিভেনাম পাওয়া যায়। ঠিক আছে,
এই টাইপের বেশ কিছু রয়েছে। পাগলা কুকুরের লালা থেকে আমাদের কুকুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার হয়েছে, ঠিক আছে, মানে গঙ্গা জলে গঙ্গা পূজা ঠিক আছে। চলো তারপরে ড্রাগ উৎপাদন ও খাদ্য, আচ্ছা ড্রাগ ঔষধ, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিবেশ রক্ষা। তুমি যে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়ছো, এই যে ছাড়ছো কার্বন ডাইঅক্সাইড, কে নিচ্ছে? উদ্ভিদ নিচ্ছে। উদ্ভিদ আবার কি ছাড়ছে? অক্সিজেন। ফলে কি হচ্ছে? পরিবেশটা রক্ষা হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা হচ্ছে, ঠিক আছে। এটা এই বায়োডাইভার্সিটি আছে বলেই সম্ভব, ঠিক আছে। নেক্সট 4 নম্বর, খাদ্য শৃঙ্খল রক্ষা পাচ্ছে। খাদ্য শৃঙ্খল রক্ষা, যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম, স্যার আমরা সবাই জানি ঘাস ফড়িংকে কে খায়? ব্যাং। স্যার ব্যাংকে কে খায়? ব্যাংকে খায় সাপ। সাপকে কে খায়? সাপকে খায় বাজ পাখি, ঠিক আছে। এইভাবে একটা চক্রাকারে একটা খাদ্য শৃঙ্খল চলতে থাকে। কোনোভাবে যদি কোনো একটা জীব যদি অবলুপ্ত হয়ে যায়, যেহেতু অনেক জীব আছে, অনেক ভ্যারাইটির জীব আছে, সেই স্থানটা কেউ না কেউ একটা দখল করে নিয়ে ওই খাদ্য শৃঙ্খলটাকে সম্পূর্ণভাবে চালাতে পারবে, ওই খাদ্য শৃঙ্খলটাকে সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে। সেজন্য খাদ্য শৃঙ্খলেও এই জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। 5 নম্বর স্যার, অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে। অর্থনৈতিক গুরুত্ব তো আছেই। বিভিন্ন যেমন ধরো বিভিন্ন ধরনের জিনিস, যেমন গাছের কাঠ বিক্রি করছো, তুমি টাকা ইনকাম করছো, তুমি মোম মধু বিক্রি করছো, টাকা ইনকাম করছো, এসব কোথা থেকে আসছে? স্যার বায়োডাইভার্সিটির দান। এই সব, এই সমস্ত কিছু কোথাকার দান? না স্যার বায়োডাইভার্সিটির দান। ওকে, চলো নেক্সট, অর্থনৈতিক গুরুত্ব। 6 নম্বরে স্যার আর কি পড়বো? স্যার আর কি পড়বো? আচ্ছা, খাদ্য শৃঙ্খল হয়ে গেছে, অর্থনৈতিক গুরুত্ব হয়ে গেছে, ডাক ঔষধ হয়ে গেছে, পরিবেশ রক্ষা হয়ে গেছে, ঠিক আছে। বেশিরভাগটাই আমাদের হয়ে গেছে। আর আমাদের দুই একটা জিনিস পড়লেই হবে, দুই একটা জিনিস আর রয়েছে, যেমন আমাদের যে সাহিত্য এবং শিল্পকে সমৃদ্ধ করেছে, সাহিত্য ও শিল্প কে সমৃদ্ধ করেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটির গুরুত্ব। আচ্ছা স্যার, এই যে বায়োডাইভার্সিটি কত প্রকার, এটা আমরা নতুন শিখবো, এবং যেটা আমাদের ক্লাস 10-এ ছিল সেটা একবার বলে দিই। এই যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কত প্রকার? স্যার মেইনলি 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে স্যার জিনগত বৈচিত্র্য। এক হচ্ছে জিনগত বৈচিত্র্য, যেমন আম। স্যার আম কত ধরনের হয়? আম স্যার বহু ধরনের হয়, প্রায় 1000 ধরনের আম হয়, ঠিক আছে। মানে আমের আমের মধ্যে জিনগত ভ্যারাইটি আছে, যেমন আমি আর তুমি একই রকম দেখতে নয়, আমাদের মধ্যে জিনগত বৈচিত্র্য আছে। এটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য, এটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। তুমি আমাকে নিয়ে যাও রাশিয়ার একজনকে নিয়ে আসো, দেখবে পুরোপুরি আলাদা দেখতে। আমাদের জিনের অনেক পার্থক্য আছে, এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। দ্বিতীয় হচ্ছে স্যার প্রজাতিগত বৈচিত্র্য। দ্বিতীয় হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, যেমন আমি একটা মানুষ, আমি একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, ভেড়া একটা প্রজাতি, ঠিক আছে। এই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং লাস্ট হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে মানে স্যার একটা পুকুরের বাস্তুতন্ত্র আছে আলাদা, স্যার একটা স্থলের বাস্তুতন্ত্র আছে আলাদা। পুকুরের বাস্তুতন্ত্রে তুমি মাছ দেখতে পাবে, তুমি বক দেখতে পাবে, তুমি মাছরাঙা দেখতে পাবে, তুমি ছোট মাছ দেখতে পাবে, তুমি বড় মাছ দেখতে পাবে। কিন্তু স্থলের বাস্তুতন্ত্রে তুমি গরু, কুকুর, মানুষ এদেরকে দেখতে পাবে। তুমি আবার পাহাড়ে চলে যাও, সেখানে অন্য ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাবে। তুমি সমুদ্রে চলে যাও, গভীরে চলে যাও, সেখানে অন্য বাস্তুতন্ত্র। সব জায়গায় আলাদা আলাদা বাস্তুতন্ত্র রয়েছে। এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা যখন 11-এর ভালো করে পড়বো, আরো ডিপে যখন ঢুকবো, দেখবো একে আবার আমরা 3 ভাগে ভাগ করছি, আলফা, বিটা এবং গামা, ঠিক আছে। একে 3 ভাগে ভাগ করছি, এবং যেটা পরীক্ষায় খুব বেশি আসে, ওকে, যেগুলো আমরা পরবর্তীকালে খুব 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 ভালো করে পড়বো, যেগুলো আমাদের ব্যাচে খুব ভালো করে পড়ানো হবে, ডিটেলসে পড়ানো হবে। চলো নেক্সট আসো। স্যার আর কি পড়বো এখান থেকে? স্যার এই বায়োডাইভার্সিটি কেন ধ্বংস হচ্ছে, ধ্বংসের কারণ পড়েছিলে ক্লাস 10-এ? হ্যাঁ স্যার, এখানেও পড়তে হবে, একবার ছোট করে পড়ে নাও। প্রথমত স্যার ধ্বংস হচ্ছে কারণ কি? স্যার বাসস্থান ধ্বংস। তখন আমরা পড়েছিলাম যে জমি ব্যবহারের রীতি পরিবর্তন, সেটাকে আমরা এখানে অন্যভাবে বলবো বাসস্থান ধ্বংস।
বাসস্থান ধ্বংস, বাসস্থান ধ্বংস। ঠিক আছে, আমরা কি করছি না গাছ কেটে ফেলছি, গাছ কেটে কি করছি যে জীবেদের বাসস্থানকে ধ্বংস করে দিচ্ছি, ফলে কি হচ্ছে না বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য পরিমাণ কমছে। ঠিক আছে, 2 নম্বর স্যার এলিয়ান স্পিসিস বা বহিরাগত প্রজাতি। স্যার এটা আর বলতে হবে না, এটা পড়ে পড়ে আমাদের মাথা খারাপ হয়ে গেল স্যার। ল্যান্টেনা, তেলাপিয়া, কচুরিপানা এত পড়েছি, হ্যাঁ ওগুলোই আবার একবার আছে। নেক্সট 3 নম্বরে আমরা কি বলবো স্যার, দূষণ, গঙ্গা নদী শুশুক অবলুপ্ত হয়ে যাচ্ছে দূষণের ফলে। স্যার আর কি বলবো, 4 নম্বরে আমরা কি বলবো স্যার, বাসস্থান ধ্বংস। আচ্ছা, চোরা শিকার, স্যার চোরা শিকারের পরে সমস্ত প্রচুর প্রাণী মারা যাচ্ছে, যেমন বাঘ, সিংহ, এরা সব চোরা শিকারের ফলে মারা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মেন কারণ, আচ্ছা, আরেকটা হচ্ছে সহ অবলুপ্তি, যেটা তোমরা পড়োনি, যেটা 11-এ পড়বে, সহ অবলুপ্তি, খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, কোনো একটা জীব যখন কোনো একটা জীবের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যেমন হাস্ট বলে একটা ঈগল আছে, ঠিক আছে, এর নামটা HAAST, হাস্ট ঈগল। ঠিক আছে, এরা মোয়া বার্ড, MOA, মোয়া বার্ডকে খেয়ে বেঁচে থাকতো। এই মোয়া বার্ড কি হয়েছে না স্যার অবলুপ্তি হয়ে যায়। এই মোয়া বার্ডের অবলুপ্তি হয়ে যাওয়ার ফলে এই হাস্ট ঈগলেরও অবলুপ্তি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে সহ অবলুপ্তি। ঠিক আছে, যেমন আগেকার দিনে সতীদাহ প্রথা ছিল, হ্যাঁ, যখন কোনো মানে স্বামী মারা যেত, তার সেই চিতাই যখন তার স্ত্রীকে তুলে দেওয়া হতো, সেরকমই খানিকটা ব্যাপার। হাস্ট ঈগল মারা গেছে কার জন্য, মোয়া বার্ডের জন্য, কারণ মোয়া বার্ড আর নেই। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের টোটাল বায়োডাইভার্সিটির গল্প। আচ্ছা স্যার, নেক্সট আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জৈব বৈচিত্র্যকে সংরক্ষণ কিভাবে করা হয়েছিল। মনে আছে আমরা স্যার দুভাবে সংরক্ষণ করেছিলাম, এক হচ্ছে ইনসিটু, আরেকটা হচ্ছে এক্সিটু। এটাকে আমরা একটু ডিটেলসে পড়তে হবে আমাদেরকে 11-এ গিয়ে। ঠিক আছে, অলরেডি আমরা পড়েছি ইনসিটুতে আমরা কি ছিল স্যার, ইনসিটুতে মানে যেখানে ওর বাসস্থান সেখানেই ওকে সংরক্ষণ করেছিলাম, যেখানে বাসস্থান সেখানেই সংরক্ষণ করেছিলাম। স্যার এই ইনসিটুতে কি ছিল, 1 নম্বর হচ্ছে ন্যাশনাল পার্ক, 2 নম্বর হচ্ছে অভয়ারণ্য, 2 হচ্ছে অভয়ারণ্য। ঠিক আছে, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, আরো রয়েছিল। 3 নম্বর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, এগুলোকেই পড়তে হবে। নেক্সট স্যার এক্সিটুতে আমরা কি পড়বো, স্যার এক্সিটুতে কি পড়বো, 1 নম্বর হচ্ছে স্যার চিড়িয়াখানা, যেখানে কি থাকে না, যেখানে জীবন্ত প্রাণী থাকে। আগে আমরা বলতাম শুধু প্রাণী থাকে, এখন আমরা পড়বো জীবন্ত প্রাণী, কারণ আমাদের আরো একটা কথায় অ্যাড হবে, সেটা হচ্ছে মিউজিয়াম, যেখানে মৃত প্রাণী উদ্ভিদদেরকে রাখা হয়। ঠিক আছে, এই জন্য আমরা যখন বড় হয়ে গেছি, এবারে আমরা বলবো চিড়িয়াখানায় জীবন্ত প্রাণীদেরকে রাখা হয়। আমরা বলবো বোটানিক্যাল গার্ডেনে জীবন্ত উদ্ভিদদেরকে রাখা হয়, এখানে অবশ্যই মৃত উদ্ভিদদেরকেও রাখা হয়। ঠিক আছে, বোটানিক্যাল গার্ডেন, মৃত উদ্ভিদ বলতে ওখানে বলবো তোমাদেরকে হারবেরিয়াম রাখা হয়। ঠিক আছে, হারবেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, এখানে উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা আরো কি পড়বো স্যার এখানে, আচ্ছা চিড়িয়াখানা হয়ে গেছে, বোটানিক্যাল, আর কি স্যার আরেকটা ছিল ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে, তরল নাইট্রোজেনে যখন আমরা কি স্পার্ম, ওভাম, এই সমস্ত সিড এদেরকে সংরক্ষণ করি, তাদেরকে বলা হয় আমাদের ক্রায়ো সংরক্ষণ। ব্যাস স্যার, আর কি পড়তে হবে স্যার, এখানেই আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বায়োনোমিয়াল নোমেনক্লেচার। স্যার এত যে উদ্ভিদ প্রাণী আছে, এত যে বায়োডাইভার্সিটি আছে, আমরা প্রায় দেখলাম যে 1.7 মিলিয়ন জীব রয়েছে।
তাদেরকে নামকরণ তো করতে হবে। কারণ তুমি যদি আম দেখতে যাও, আম তুমি বলছো আম, তুমি যদি হিন্দিতে দেখো অন্য কিছু বলবে, ঠিক আছে, নাকি আমি বলে জানি না, ঠিক আছে। আর তুমি যদি ইংরেজিতে দেখো ম্যাঙ্গো বলবে, অন্য ভাষায় অন্য কিছু বলবে। মানে একটা উদ্ভিদের নাম বিভিন্ন ধরনের হতে পারে। সেই জন্য এই বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে গোটা পৃথিবীতে কোনো একটা জীবকে একটা নামেই ডাকা হবে, যার প্রবর্তক ছিলেন ক্যারোলাস লিনিয়াস। আমাদেরকে এখানে যেটা পড়তে হয়, যেটা আমরা 9এও পড়ে এসেছি, সেটা হচ্ছে এই বাইনোমিয়াল নোমেনক্লেচার জিনিসটা কি, বা দ্বিপদ নামকরণ জিনিসটা কি। এবার দ্বিপদ নামকরণ লিখে ফেলি আমি, আর এর পদ্ধতিগুলো পড়তে হয়। একটা দ্বিপদ নামকরণ লিখে ফেলি, সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। স্যার এটার নামটা লেখার নিয়ম কি কি? ফার্স্ট নিয়ম স্যার, ফার্স্ট নিয়ম হচ্ছে প্রথমটা হচ্ছে গণের নাম, প্রথম নামটা হচ্ছে গণের নাম, এই অংশটা হচ্ছে গণ, এটা হচ্ছে গণ, আর এটা হচ্ছে প্রজাতি, এটা হচ্ছে প্রজাতি। স্যার ফার্স্ট যে নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গণের নাম, এবং লাস্ট যে নামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রজাতির নাম। স্যার এই যে গণের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, প্রজাতির নামের প্রথম অক্ষর স্মল হবে। স্যার আমি যদি লিখছি এটাকে খাতায় লিখছি, তাহলে দুটোতে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে, দুটোতে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। যদি আমরা এটাকে টাইপ করি তাহলে এটাকে আমরা ইটালিকে লিখতে হবে, ইটালিকে লিখতে হবে যদি এটাকে আমাকে টাইপ করতে হয়, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার যদি টাইপ করছি তাহলে এটাকে আমরা ইটালিক করব, কিন্তু কিন্তু এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা কোন ভাষা? এটা কি বাংলা ভাষা? না, এটা হচ্ছে ল্যাটিন ভাষা, এটা হচ্ছে ল্যাটিন ভাষা। খুব গুলিয়ে যায় বাবা, খুব গুলিয়ে যায়। ইটালিক যারা ল্যাপটপ ইউজ করো তারা দেখবে এরকম লেখা আছে, কিংবা যারা কম্পিউটার ইউজ করেছো তারা দেখবে একটা এরকম লেখা আছে, সেটা হচ্ছে ইটালিক। যেটা হচ্ছে আমাদের এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা যেটাকে আমরা বলি বাইনোমিয়াল নোমেনক্লেচার দ্বিপদ নামকরণের ক্ষেত্রে এটাকে টিপে দিতে হয়, তাহলে কি হবে বেঁকে যাবে, ঠিক আছে, এরকম সময় ছিল এরকম বেঁকে যাবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি স্যার ইটালিক, ওকে। আর এই যে ভাষাটা এটা হচ্ছে ল্যাটিন ভাষা, এই ভাষাটা কি স্যার ল্যাটিন ভাষা। কারণ স্যার কেন ল্যাটিন ভাষায় নেওয়া হচ্ছে, কেন বাংলা নেওয়া হচ্ছে না? কারণ ল্যাটিন ভাষায় আর এখন কেউ কথা বলে না। কেন কথা বলে না স্যার? কারণ কেউ কথা বলার মতো নেই, এই জন্য ল্যাটিন ভাষাকে নেওয়া হয়েছে। স্যার কথা বললে কি হতো? কথা বললে নতুন নতুন ভাষার উদ্ভব ঘটতো, ওই ভাষাটা যে জীবন্ত থাকতো, ঠিক আছে। দেখবে কখনো কখনো তোমাদের বাংলাতেই দেখবে কিছু কিছু ভাষা উদ্ভব হয়, কি আগে একবার মাঝে বলছিল মোয়ে মোয়ে, ঠিক আছে, তারপরে আরো কি সব উদ্ভব ভাষার উদ্ভব হয়, ঠিক আছে। নতুন ভাষা আসছে, কখনো ভাষা যাচ্ছে, কেন আসছে কেন যাচ্ছে কেউ জানে না, মানে জীবন্ত রয়েছে ভাষাটা, কিন্তু এটা হচ্ছে ল্যাটিন একটা ডেড ভাষা, এর কোনো নতুন ভাষার উদ্ভবও নেই, ভাষা যাওয়ারও কিছু নেই, এই জন্য এর নামকরণ করা হয় ল্যাটিন ভাষায়। অনেক সময় দেখতে পাবে এরপরে লেখা আছে লিন, এটা কি স্যার? এটা হচ্ছে যে বিজ্ঞানী এটার নামকরণ করেছেন তার নাম, যে বিজ্ঞানী এটার নামকরণ করেছেন তার নাম। এখানে লিন মানে লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস এটার নামকরণ করেছেন বলে এর নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। স্যার এখানে একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে অগ্রাধিকার আইন। অগ্রাধিকার আইনটা কি? অগ্রাধিকার আইনটা হচ্ছে যে সবার প্রথম কোনো একটা জীবের নামকরণ করবে এবং সেই নামটাকে কোনো একটা নিউজ পেপারে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ পেপার, এরকম বেশ কিছু আছে যেখানে প্রকাশ করতে হয়, সেখানে যারা প্রকাশ করবে তার নামটাই গ্রহণযোগ্য হবে। এবং এই যে নামটা এটা হতে হবে প্রপারলি তোমাকে সমস্ত নিয়ম মেনে তোমাকে এই নামকরণ করতে হবে, তবেই তোমার নামটা গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে অগ্রাধিকার আইন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচারের কয়েকটা নিয়ম। আমরা আরো বেশ কিছু নিয়ম এখানে পড়বো, যখন আমরা 11-এর পড়া পড়বো, যখন আমরা একটু বড় হয়ে যাব, অলরেডি আমরা বড় হয়ে গেছি, আরেকটু যখন বড় হব তখন আমরা ওগুলো আবারও পড়বো, ঠিক আছে। তখন আমরা পড়বো টটোনিম, ঠিক আছে, তখন আমরা পড়বো সিনোনিম, অনেক কিছু পড়বো আমরা,
ঠিক আছে, তো চলো এইটুকু জানলেই, আমি যা কিছু পড়ালাম এইটুকু জানলেই তোমার 50% জানা হয়ে যাবে, 50 থেকে 60% অলরেডি পড়া হয়ে যাবে। স্যার আর কি পড়বো এখানে, আর কি পড়বো স্যার? ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক সম্বন্ধে একটুখানি বলে দেই। স্যার ট্যাক্সোনমি কথাটা এসছে দুটো ওয়ার্ড থেকে, একটা হচ্ছে ট্যাক্সিস, একটা হচ্ছে নোমোস। ট্যাক্সিস মানে বিন্যাস, আর নোমোস কথার অর্থ হচ্ছে বিধি। ট্যাক্সিস নোমোস মানে বিন্যাস, বিধি। বিধি মানে কি স্যার? নিয়ম। মানে কোনো একটা জীবের বিন্যাসের যে নিয়ম, ঠিক আছে, কোনো একটা জীবের বিন্যাসের যে নিয়ম সেটা হচ্ছে ট্যাক্সোনমি। মানে কি স্যার? মানে কি স্যার? মানে হচ্ছে শ্রেণী বিন্যাসের নিয়ম। স্যার শ্রেণী বিন্যাসটা কি? শ্রেণী বিন্যাসটা এইরকম, খুব ভালো করে শোনো। শ্রেণীবিন্যাসটা এরকম, ধরো আমিও একটা জীব, তুমিও একটা জীব, গরু একটা জীব, ছাগল একটা জীব, কুকুর একটা জীব, আবার পিঁমড়াও একটা জীব, সমস্ত জীব। কিন্তু কিন্তু আমাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে, কিছু ডিফারেন্স আছে। স্যার কি ডিফারেন্স? স্যার আমার মেরুদণ্ড আছে, একটা পিঁমড়ার মেরুদণ্ড নেই। হ্যাঁ স্যার। আমার মেরুদণ্ড আছে, একটা পিঁমড়ার কি নেই স্যার? মশার মেরুদণ্ড নেই। হ্যাঁ স্যার, মেরুদণ্ড নেই। তার মানে আমি একটা অন্য ক্যাটাগরির, ও একটা অন্য ক্যাটাগরি। হ্যাঁ স্যার। আমি একটা আলাদা জীব, ও একটা আলাদা জীব। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে টোটাল যে জীব 1.7 মিলিয়ন, 1.7 মিলিয়ন, তার মধ্যে 1.2 মিলিয়ন হচ্ছে প্রাণী। ঠিক আছে, এই যে 1.2 মিলিয়নকে তুমি যদি একসাথে দেখো, ওরে বাবা এত জীব। এইবারে তুমি কি করলে? কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটো ভাগে এদেরকে ভাগ করে দিলে, দুটো ভাগে ভাগ করে দিলে। একজনকে বললে যে তোমাদের সবার মেরুদণ্ড আছে, তোমরা হচ্ছে মেরুদণ্ডী। আরেকজনকে বললে তোমার কারো মেরুদণ্ড নেই, তোমরা হচ্ছে অমেরুদণ্ডী। ঠিক আছে, সবার প্রথমে বললে তুমি প্রথমে একটা প্রাণী, প্রথমত তুমি প্রাণী, তুমি প্রথমত প্রাণী, ঠিক আছে, তুমি উদ্ভিদ নও। দ্বিতীয়ত তোমার মেরুদণ্ড আছে, তুমি হচ্ছে মেরুদণ্ডী, তুমি হচ্ছে মেরুদণ্ডী, ঠিক আছে। তৃতীয়ত তুমি মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, তুমি হচ্ছে, সেজন্য তুমি হচ্ছে, তুমি যেহেতু মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, তুমি হচ্ছে কি না স্তন্যপায়ী, তুমি হচ্ছে স্তন্যপায়ী, ঠিক আছে। তুমি হচ্ছে প্রাইমেট, প্রাইমেট, তুমি হচ্ছে হোমিনিড, হোমিনিড, তুমি হচ্ছে হোমো, তুমি হচ্ছে স্যাপিয়েন্স। এটাকে আমরা বলি প্রাণী যে রাজ্য, প্রাণী যে রাজ্য, এটাকে আমরা বলে থাকি রাজ্য। এটা হচ্ছে পর্ব, এটা হচ্ছে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, এটা হচ্ছে প্রজাতি। বুঝতে পারলে? মানে একটু একটু করে কিছু কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কি করেছি? সবাইকে আলাদা আলাদা করে দিয়েছি। এই যে নিয়মটা, এই যে আলাদা করার নিয়মটাকে বলা হয় ট্যাক্সোনমি। এই যে আলাদা করার নিয়মটাই হচ্ছে ট্যাক্সোনমি। আর এটা হচ্ছে মানুষের ট্যাক্সোনমি কিভাবে হয়েছে, মানুষের যে বিন্যাস বিধি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে ট্যাক্সোনমি। ওকে, বোঝা গেল যে ট্যাক্সোনমি জিনিসটা স্যার আদতে কি, আদতে কি বোঝা গেছে। এইবারে স্যার সিস্টেমেটিক্স জিনিসটা কি? সিস্টেমেটিক্স জিনিসটা হচ্ছে এই ট্যাক্সোনমির সঙ্গে, এই যে ট্যাক্সোনমির সাথে, এই ট্যাক্সোনমির সাথে তুমি যদি ফাইলোজেনি যোগ করে দাও, ফাইলোজেনি মানে কি? তোমার উৎপত্তি কিভাবে হয়েছে তার হিস্ট্রিকে অ্যাড করে দাও, তাহলে সেটা হয়ে যাবে সিস্টেমেটিক্স। এতটাই সহজ। তোমাকে যখন আমি পড়াবো, তোমাকে যখন আমি 11-এর পড়াবো, তোমার মনে হবে যে তুমি এগুলো যেন সব কোথায় শুনেছো। আমি যখন 11-এ পড়াবো তখন বলবো কেন মেরুদণ্ডী বলা হয়েছে, কেন স্তন্যপায়ী বলা হয়েছে, কেন প্রাইমেট বলা হয়েছে, কেন হোমিনিড বলা হয়েছে, কেন হোমো বলা হয়েছে, কেন স্যাপিয়েন্স বলা হয়েছে। আমি সমস্ত কারণ বলবো যখন আমরা একটু 11-এর পড়বো, তখন আমরা পুরো ডিটেলসে পড়বো, একদম ডিটেলসে।
ঠিক আছে, এগুলোকে বলা হয়, কোনগুলোকে ক্যাটাগরি বলা হচ্ছে, কোনগুলোকে ট্যাক্সন বলা হচ্ছে, যেগুলো সম্বন্ধে আমাদের সমস্যা, ঠিক আছে, এগুলোকে বলা হয় ট্যাক্সন, এগুলোকে বলা হয় ক্যাটাগরি। ঠিক আছে, সমস্ত কিছু একদম সুন্দরভাবে পড়াবো। এরপরে আরো কিছু জিনিসপত্র রয়েছে, যেমন ধরো প্রজাতি সম্বন্ধে আমরা পুরোপুরি প্রপারলি ধারণা দেব। একটুখানি বলে দেই, সেটা হচ্ছে প্রজাতি কাকে বলবো, যারা হচ্ছে সেক্সুয়ালি আলাদা, একটা জীব আরেকটা জীব, দুজনের মধ্যে যদি প্রজনন ঘটানো হয়, যদি নতুন জীব উৎপন্ন হয়, তাহলে তারা সেম প্রজাতির, যদি না হয় তাহলে হচ্ছে আলাদা প্রজাতির। এই হচ্ছে ব্যাপার, এগুলোকেই আমরা একটু বাড়িয়ে চড়িয়ে পড়বো, একদম সহজ জিনিস। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, এই হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টার, তার বেসিক। প্রথম চ্যাপ্টারের এটাই হচ্ছে বেসিক। আর যারা চাইছো আমার কাছে পড়বে, আমাদের ব্যাচে পড়বে, তাহলে আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাইলে তুমি আমাদের যে নলেজ এ টু জেড অ্যাপটা রয়েছে ওটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, এবং সেখানে নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে তুমি 11-এর যে একটা দেখবে 11 বলে লেখা রয়েছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে তুমি আমাদের ব্যাচটা 11-এর ব্যাচ দেখতে পাবে সেমিস্টার 1-এর, এবং তুমি পারচেস করে নিও। যার প্রাইস মাত্র 999। আমি বলছি এই 999 পে করার পরে তোমার একবারও মনে হবে না যে স্যার বেশি কিছু দিয়ে দিলাম। তুমি যখন একটা মাস ক্লাস করবে তোমার মনে হবে যে হ্যাঁ, একটা ঠিক জায়গায় এসেছি, ঠিক জায়গায় আমি এসেছি। প্রত্যেকটা জিনিস তোমাকে পড়ানোর দায়িত্ব, তোমাকে মুখস্থ করানোর দায়িত্ব আমার। অ্যাকচুয়ালি মুখস্থ আমি তোমাকে করাবো না, তোমার মাথা তোমাকে বলবে, সেইভাবেই তোমার মাথায় সেট করে দেবো আমি। ঠিক আছে, ওকে। আর যারা ব্যাগ নিতে গিয়ে কোনো সমস্যা হতে পারে, তারা এই নাম্বারে কল করতে পারো, 8900058615। এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। ওকে, কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, চলো তাহলে বুঝে গেছো যে প্রথম চ্যাপ্টার পড়তে গেলে আমাদেরকে কি কি ব্যাপার ধ্যান রাখতে হবে, কি কি আমরা অলরেডি পড়ে এসেছি। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা সবাইকে, চলো টাটা।